হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল দ্যাট ইজ জিওগ্রাফি এডুকেশন। আজকে আমি তোমাদের এই ভিডিওতে ক্লাস 10-এর জিওগ্রাফি 2 মার্কসের কোয়েশ্চেন আনসার আলোচনা করব। এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমি তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে 2 মার্কসের কোয়েশ্চেন আনসার আলোচনা করেছিলাম, আর চ্যাপ্টারটির নাম ছিল বহির্জাত প্রক্রিয়ায় সৃষ্ট ভূমিরূপ। আজকে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে আরেকটি যে চ্যাপ্টার আছে ভারতের ভৌগোলিক পরিবেশ, সেখান থেকে আমি 2 মার্কসের কোয়েশ্চেন আনসারগুলো আলোচনা করে নেব, যেখানে আমি তোমাদের জন্য একটা স্টাডি মেটেরিয়াল তৈরি করেছি। এই স্টাডি মেটেরিয়ালটা দেখে তোমরা খুব ভালোভাবে কোয়েশ্চেন আনসারগুলো মুখস্থ করো। এর আগের ভিডিওতেও আমি তোমাদের দিয়েছিলাম এবং ওখানে বলেছিলাম যে কিভাবে প্যাটার্ন ফলো করে লিখতে হবে। ওটা ছিল প্রাকৃতিক ভূগোল আর এটা হলো আঞ্চলিক ভূগোল, অনেকটাই তফাৎ আছে। তাই প্রাকৃতিক ভূগোলের কোয়েশ্চেন আনসার লেখার একটা আলাদা নিয়ম, আবার ভারত ভৌগোলিক পরিবেশ অর্থাৎ আঞ্চলিক ভূগোলের কোয়েশ্চেন আনসার লেখার একটা আলাদা প্যাটার্ন বা নিয়ম আছে। সেটা তোমরা এই স্টাডি ম্যাট দেখলেই বুঝতে পারবে। যারা ওই ভিডিওটি এখনও দেখোনি তারা গিয়ে ওই ভিডিওটা চটপট দেখে নাও, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আর সবাই আমার ফেসবুক প্রোফাইল ফলো করো, সেখানে অনেক মেটেরিয়ালস আমি দিচ্ছি পরপর, সেখান থেকে তোমরা এই পিডিএফগুলো কিন্তু অনায়াসেই পেয়ে যাবে। তো আমার ফেসবুক প্রোফাইলের নাম ভূগোল পরিচয়, জিওগ্রাফি এডুকেশন দিয়ে নয়, তাই জন্য আমি নামটা মেনশন করে দিলাম। ফেসবুকের লিঙ্কটাও আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। চলো শুরু করি আজকের ভিডিও। 1 নম্বর কোয়েশ্চেন আমি আসছি, বলছে কচ্ছের রণ কি? কচ্ছের রণ ভারতের গুজরাট রাজ্যের উত্তর পশ্চিম অংশে অবস্থিত একটি বিশাল লবণাক্ত মরুভূমি, যা বিশ্বের বৃহত্তম লবণাক্ত মরুভূমির মধ্যে একটি। তাহলে এই কচ্ছের রণ কোথায় দেখা যায়? না ভারতের গুজরাট রাজ্যের উত্তর পশ্চিম অংশে, এবং এটি কি না এটি একটি বিশাল লবণাক্ত মরুভূমি। ঠিক আছে, এবার এর বৈশিষ্ট্য কি? যেহেতু এটি লবণাক্ত এবং যেহেতু এটি মরুভূমি, তাই বুঝতে হবে যে এটি শুষ্ক আবহাওয়ায় তৈরি হয়েছে, বা এখানকার আবহাওয়া কিন্তু শুষ্ক। তাই কি বলছে 1 নম্বর পয়েন্ট, বর্ষাকালে এটি জলাভূমিতে পরিণত হয় এবং শুষ্ক আবহাওয়ায় এটি শুকনো সাদা লবণাক্ত মরুভূমি হিসেবে অবস্থান করে। আর 2 নম্বর বলছে এটি দুটি অংশে বিভক্ত, যথা বড় রণ এবং ছোট নদ। এটি দুটি অংশে বিভক্ত, যথা বড় রণ এবং ছোট রণ। 2 নম্বর আসছে ময়দান কি? বলছে কর্ণাটক মালভূমির পূর্বাঞ্চলে অবস্থিত সমতল বা অনুচ্চ ভূমি ভাগকে ময়দান বলা হয়। কর্ণাটক মালভূমির পূর্বাঞ্চলে অবস্থিত সমতল বা অনুচ্চ ভূমিভাগকে আমরা ময়দান বলি। এটি একটি ফার্সি শব্দ, মানে ময়দান কথাটি একটি ফার্সি শব্দ যা ময়দান থেকে এসেছে, যার অর্থ হলো খোলা স্থান। অর্থাৎ ময়দান কথার অর্থ কি? খোলা স্থান। এটি কর্ণাটক মালভূমির পূর্বাঞ্চলে অবস্থিত একটি সমতল ও অনুচ্চ ভূমি। অনুচ্চ মানে যেটি উচ্চ নয়, কম উচ্চতা রয়েছে, সেই রকম ভূমিভাগকে আমরা বলি অনুচ্চ ভূমি। বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য দেখো সংজ্ঞার মধ্যেই দিয়ে দিয়েছে যে এটি সমতল বা অনুচ্চ ভূমি। আর দ্বিতীয়ত, এটি কি চাষের পক্ষে উপযোগী? অবশ্যই এটি চাষের জন্য উপযোগী, কিন্তু তেমনভাবে যে বড় গাছপালা এখানে তৈরি হয় এমন না, মানে নিজে থেকে কোনো স্বাভাবিক উদ্ভিদ এখানে সৃষ্টি হয় না। এখানে চাষবাস করলে চাষবাসটা মোটামুটিভাবে ভালো হয়, চাষের জন্য এটি উপযোগী। এবার দেখো এখানে আমি যেটা বলছি, এই প্রত্যেকটা কোয়েশ্চেন আমি প্রত্যেকটাতে বৈশিষ্ট্য দিয়েছি। কেন দিয়েছি না, এই আঞ্চলিক ভূগোলের কোয়েশ্চেন আনসারে অবশ্যই আঁকা থাকবে না, ঠিক আছে? এখানে নয় উদাহরণ থাকবে, কিন্তু কিছু কিছু জিনিসের উদাহরণও থাকে না, যেমন কচ্ছের রণ, ময়দান, এদের তো উদাহরণ নেই। এটি কোথায় দেখা যায় এবং এটা কি, এই বিষয়বস্তুটা তোমাদের পড়তে হবে। তো এইটুকু যদি তোমরা লেখো তাহলে তোমরা 2-এ 2 পাবে না। এইটুকু লিখলে 1 তোমরা পাবে, 2-এ কি 1.5 পাবে। তো 2-এ 2 পেতে গেলে এদের একটু বৈশিষ্ট্য তোমাদের আলোচনা করতে হবে, অর্থাৎ এর ক্যারেক্টারিস্টিক্সগুলো কী, এগুলোকে তোমরা কিভাবে ডিফাইন করবে। তাই জন্য অবশ্যই আঞ্চলিক ভূগোল লিখতে গেলে তোমাদের সংজ্ঞা দিতে হবে এবং তার সাথে বৈশিষ্ট্য দিতে হবে। আর যদি উদাহরণ থাকে তাহলে উদাহরণও অ্যাড করতে হবে। এটা হলো আঞ্চলিক ভূগোলের কোয়েশ্চেন আনসার লেখার একটি প্যাটার্ন, ঠিক আছে? 3 নম্বর প্রশ্ন বলেছে পশ্চিমী ঝঞ্ঝা কি? ভূমধ্যসাগরের উপর সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সংঘটিত একটি ঝঞ্ঝা হলো পশ্চিমী ঝঞ্ঝা, যা উপক্রান্তীয় পশ্চিমী জেট বায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়ে ভারতে প্রবেশ করে। এর বৈশিষ্ট্য কি? স্থানীয় ভাষায় এটি মাহাওয়াত নামে পরিচিত।
এই ঝঞ্ঝার প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হয়, যা রবি শস্য উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে পশ্চিমী ঝঞ্ঝা কোথায় তৈরি হয়? ভূমধ্য সাগরের উপর। এটি নিম্নচাপের প্রভাবে সৃষ্টি হয়, একে আমরা পশ্চিমী ঝঞ্ঝা বলি, এবং এটি উপক্রান্তীয় পশ্চিমী জেট বায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়ে এটি ভারতে প্রবেশ করে, যার জন্য শীতকালে আমাদের ভারতে বৃষ্টিপাত হয়, যেটা ন্যাচারালি কোথাও শীতকালে সেরকম বৃষ্টিপাত হয় না, কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার কারণে ভারতে শীতকালীন বৃষ্টিপাত হয়, যা রবি শস্য উৎপাদনের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং স্থানীয় ভাষায় এই পশ্চিমী ঝঞ্ঝাকে বলা হয় মাহাওয়াত। নেক্সট বলছে কৃষি বনসৃজন বলতে কি বোঝো, বা কৃষি বনসৃজনের উদ্দেশ্যগুলি কি কি। এখানে আমি একটা স্ল্যাশ দিয়েছি বা অবলিক দিয়েছি, তার কারণ হলো এই দুটো প্রশ্নই যে তোমাদের আসবে এমন নয়। নয় আসতে পারে কৃষি বনসৃজনের সংজ্ঞা, আর নয়তো আসতে পারে কৃষি বনসৃজনের উদ্দেশ্য। উদ্দেশ্যটাই বেশি আসে, যাই আসবে এইটাই আনসার হবে, ঠিক আছে। তো কৃষি বনসৃজন কাকে বলে? কৃষকের নিজের জমিতে ফসল উৎপাদনের পাশাপাশি কাঠ, সবুজ সার, পশু খাদ্য, ওষুধ, ফলমূল ইত্যাদি পাওয়ার জন্য গাছপালা লাগিয়ে যে বনভূমি গড়ে তোলা হয় তাকে কৃষি বনসৃজন বলা হয়। এর উদ্দেশ্য কি না বলছে অব্যবহৃত ও পতিত জমিগুলিকে পুনর্ব্যবহারযোগ্য করে তোলা, ভূমিক্ষয় রোধ করা, কাঠ, ফুল, ফল বিক্রি করে অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি করা, কৃষক পরিবারের অতিরিক্ত কর্মসংস্থান। কৃষি বনসৃজনটা কি? কৃষকরা কি করে? নিজের জমিতে চাষ করে, চাষ করার পর ফসল উৎপাদনের সঙ্গে সঙ্গে তারা কি করে? নিজের জমিতে বিভিন্ন শাকসবজি চাষ করে, সার চাষ করে, ফলমূল লাগায়, পশুপালন যেহেতু করে, পশুর খাদ্যের জন্য কিছু সবজি লাগালো বা কিছু করলো। এইভাবে কৃষি জমিগুলিকে কাজে লাগায়, যার জন্য ওদের কি হয়? আর্থিক উন্নতি হয়, ওদের পরিবারে আরও যারা আছে তাদেরকে কর্মসংস্থানের সুযোগ ওরা দিতে পারে, এবং অব্যবহৃত ও পতিত জমিগুলিকে ওরা ব্যবহারযোগ্য করে তোলে। তো এই কনসেপ্টটাকে আমরা বলি কৃষি বনসৃজন। বোঝা গেল? নেক্সট বলছে সামাজিক বনসৃজন বলতে কি বোঝো, বা সামাজিক বনসৃজনের উদ্দেশ্যগুলি কি কি। ওই কৃষি বনসৃজনের মতো একই, এটাও যখন আসবে, যে কোনো একটা প্রশ্ন আসবে পুরোটাই আনসার হবে। বলছে জনগণের সহায়তায় গ্রামাঞ্চলের সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশের উন্নতির জন্য বনভূমির সংরক্ষণ ও নতুন বনভূমি স্থাপন করাকেই সামাজিক বনসৃজন বলা হয়। এগুলো কেন করা হয়? এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হলো চাহিদা অনুযায়ী নতুন বনভূমি রোপণ ও আদি বনভূমি সংরক্ষণ, অর্থাৎ নতুনভাবে গাছ লাগানো, নতুন বনভূমি তৈরি করা, যা মানুষেরও কাজে লাগবে এবং পরিবেশেরও উন্নতি সাধন ঘটাবে। এবং আদি বনভূমি, যে বনভূমিগুলো আগে থেকেই রয়েছে, সেই সব বনভূমিগুলিকে সংরক্ষণ করা, যাতে সেগুলোকে কেটে সে অরণ্য নষ্ট না করা হয়। নেক্সট কি? কাগজ বা প্লাইউড শিল্পে কাঠের যোগান সুনিশ্চিত করা, গ্রামের মানুষের কর্মসংস্থান বৃদ্ধি করা, তাদেরকে কাজের সুযোগ করে দেওয়া, তাদের অর্থনৈতিক উন্নতি করা, এবং পশু খাদ্যের যোগান বৃদ্ধি। নেক্সট বলছে মরুস্থলী কি? মরুস্থলী একটি ভূভাগ যেখানে বার্ষিক বৃষ্টিপাত অত্যন্ত কম, প্রায় 250 মিলিমিটার বা তারও কম, এবং জলবায়ু অত্যন্ত শুষ্ক। একে মৃতভূমি বলা হয়। এর বৈশিষ্ট্য কি? এখানে উদ্ভিদ ও প্রাণীর পরিমাণ একেবারেই সীমিত থাকে, কারণ এখানে একেবারেই জল থাকে না। মরুস্থলী মানে মরুভূমি এলাকায় এটি সৃষ্ট। এখানকার জলবায়ু শুষ্ক, এখানকার জলের পরিমাণ অত্যন্ত কম, তাই জন্য এখানে উদ্ভিদ এবং প্রাণীর পরিমাণও অত্যন্তই কম। আর কি? অধিকাংশ স্থান বালি, পাথর ও শুষ্ক মাটি দ্বারা আবৃত থাকে। বুঝতে পারলে? তাহলে মরুস্থলী কি। নেক্সট বলছে কয়াল কি? বলছে কেরালা রাজ্যের মালাবার উপকূলে ভূ আন্দোলনের দ্বারা বারংবার উত্থান ও পতনের কারণে লবণাক্ত জলের ভূমি বা অনেকগুলি উপহ্রদ সৃষ্টি হয়েছে। স্থানীয় ভাষায় লবণাক্ত জলাভূমি বা উপহ্রদগুলিকে কয়াল বলা হয়। এর উদাহরণ কি? এর বৈশিষ্ট্য এখানেই বলে দিয়েছে যা বলার। এর বৈশিষ্ট্য সেরকমভাবে কোনো বইতে নেই, তাই উদাহরণ হলো যে ভারতের বৃহত্তম কয়াল ভেম্বানাথ, এছাড়াও আরও কয়েকটি হলো পুনামি, কোট্টা ইত্যাদি। এবং এর সংজ্ঞাটা এত বড় যে এর সাথে বৈশিষ্ট্য দিলে কোয়েশ্চেনটা অনেকটা লেন্দি হয়ে যাবে, তাই জন্য আমি আর আলাদা করে বৈশিষ্ট্য লিখিনি। যদি তোমাদের দরকার লাগে তাহলে এখান থেকেই তোমরা বৈশিষ্ট্য বানিয়ে নিতে পারো। যেমন একটা বৈশিষ্ট্য হলো এটি
কিভাবে সৃষ্টি হয়েছে না, বলতে হবে ভূ আন্দোলনের দ্বারা বারংবার উত্থান পতনের কারণে সৃষ্টি হয়েছে। 2 নম্বর বৈশিষ্ট্য, এটি একটি লবণাক্ত জলের ভূমি। ঠিক আছে, তো এই দুটো তোমরা বৈশিষ্ট্য লিখতে পারো। আর এটি কোথায় দেখা যায়? কেরালা রাজ্যের মালাবার উপকূলে এই কয়াল দেখতে পাওয়া যায়। ভারতের বৃহত্তম কয়াল হলো ভেম্বানাদ। এটি খুব শর্ট কোয়েশ্চেনে আসে, খুব ইম্পর্টেন্ট একটা শর্ট কোয়েশ্চেন, যে ভারতের বৃহত্তম কয়ালের নাম লেখো। আনসার হবে ভেম্বানাদ। আর আরও কয়েকটি হলো পুনামি, কোট্টা ইত্যাদি। নেক্সট বলছে বহুমুখী নদী পরিকল্পনার দুটি মুখ্য উদ্দেশ্য আলোচনা করো। খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, তার কারণ আধুনিক প্রযুক্তিতে এই বহুমুখী নদী পরিকল্পনাটা খুবই একটা ইম্পর্ট্যান্ট টপিক এবং ভবিষ্যতে এটার ইম্পর্টেন্স আরও বাড়তে চলেছে। তো বলছে যখন অসংখ্য উদ্দেশ্য সাধনের জন্য কোনো নদীকে পরিকল্পনার আয়তায় আনা হয় তখন তাকে বহুমুখী নদী পরিকল্পনা বলে। অর্থাৎ কোনো নদীকে কীভাবে ইউজ করা যায় সেইটা নিয়ে রিসার্চ করা, বা সেইটাকে, এই নদীটাকে কাজে লাগানো এবং সেটাকে নিয়ে বিভিন্ন প্রজেক্ট তৈরি করা, প্রজেক্টগুলো করা, শুধু তৈরি করা না, প্রজেক্টগুলোর কাজও করা, এটাকেই আমরা বলি বহুমুখী নদী পরিকল্পনা। অর্থাৎ নদীকে বিভিন্নভাবে ইউজ করা সম্ভব এবং সেগুলো করা হচ্ছে। একটা কি না, এর উদ্দেশ্য কেন এই বহুমুখী নদী পরিকল্পনা, এই চিন্তাভাবনাটা মানুষের মাথায় এলো, তার কারণ হলো এই বহুমুখী নদী পরিকল্পনার জন্য বন্যা নিয়ন্ত্রণ করা সহজ হয়। অর্থাৎ বাঁধের মাধ্যমে অতিরিক্ত বৃষ্টির জল সঞ্চয় করে বন্যা নিয়ন্ত্রণ করা হয়। এটি বহুমুখী নদী পরিকল্পনার একটি উদ্দেশ্য। এবং সেচ ব্যবস্থার উন্নতি ও বিদ্যুৎ উৎপাদন। এই যে বাঁধের মাধ্যমে জল আটকে রাখা হয় কিংবা এই অতিরিক্ত জলটাকে তো আমরা কোনো কাজেও লাগাতে পারি। কি কাজে লাগাবো না, জলসেচ ব্যবস্থায় আমরা কাজে লাগাবো এবং এর থেকে বিদ্যুৎ উৎপাদন করব। কি বলছে, বাঁধ দ্বারা জল সঞ্চয় করে জলবিদ্যুৎ উৎপাদন করা হয় এবং সেচের দ্বারা জল সরবরাহ করা এই পরিকল্পনার অন্যতম একটি উদ্দেশ্য। নেক্সট বলছে ধাপ চাষ কি? ঢালু বা পাহাড়ি অঞ্চলে খাড়া ঢালগুলিকে যখন স্তূপ বা ধাপের মতো বানিয়ে চাষ করা হয় তখন তাকে ধাপ চাষ বলে। অর্থাৎ কোনো ঢালু বা পাহাড়ি অঞ্চলে যদি যাও তাহলে এরকম ধাপ কেটে কেটে সিঁড়ির মতো করে চাষ করা হয়। ঠিক আছে, এই চাষের পদ্ধতিটাকে বলে ধাপ চাষ। এটা কিন্তু সিঁড়ির মতন করে এই চাষটা করা হয় বলে একে বলা হয় ধাপ চাষ, যার অপর নাম হলো টেরেস ফার্মিং। ধাপের ইংরাজি তো টেরাস, সবাই জানো, তাই এর অপর নাম হলো টেরাস ফার্মিং। এর বৈশিষ্ট্য কি? এর জন্য মাটির ক্ষয় রোধ করা অনেকাংশেই সম্ভব হয় এবং এই পদ্ধতিতে চাষ করলে যে ফসলগুলি হয় সেগুলি হলো চা, কফি, ভুট্টা, বার্লি, জলপাই। দেখবে পাহাড়ি অঞ্চলে এটি বেশি চাষ হয় বলে চা, কফি কিন্তু এই ধাপ চাষের মাধ্যমে কিন্তু চাষ করা হয়। পাহাড়ে ঘুরতে গেলে এটা দেখতে পাবে খুব ভালোভাবে। এছাড়াও ছবিতে দেখে নিতে পারো, গুগলে দেখে নেবে যে কী ধাপ চাষটা কী জিনিস। প্রত্যেকটা পড়া পড়বে এবং ছবি দেখবে, ছবি দেখলে তোমাদের মাথায় প্র্যাকটিক্যালি ব্যাপারটা, কনসেপ্টটা ঢুকে যাবে। নেক্সট বলছে দুন কি বা তাল কি? এই প্রশ্নটা যদি আসে, আবার অবলিক করা আছে, দুটোর আনসার কিন্তু একই। দুন কি? দুন কথাটির অর্থ হলো দুই পর্বতের মাঝে অবস্থিত নিচু ভূমি। ঠিক আছে, কোন কোন জায়গার মাঝে এটি অবস্থিত? একটা শিবালিক আর একটা হিমাচল হিমালয়। শিবালিক হিমালয় এবং হিমাচল হিমালয়ের মাঝে যে সংকীর্ণ উপত্যকা রয়েছে তাকে আমরা দুন বলি। এই দুন হলো দীর্ঘ, অল্প বিস্তৃত, মানে কম জায়গা জুড়ে অবস্থিত এবং প্রায় সমতল হয়। এই উপত্যকায় ছোট ছোট কয়েকটি হিমবাহ সৃষ্ট হ্রদ দেখা যায়, তাদেরকে আমরা স্থানীয় ভাষায় তাল বলি। তাই তাল কি, এই প্রশ্নটা যদি আসে তাহলে দুন জিনিসটা কিন্তু লিখে তারপর তাল কি এটা এক্সপ্লেন করতে হবে, কারণ দুনটা না লিখলে তালের কোনো মর্মার্থ থাকে না। ঠিক আছে, দুন থেকেই তালের সৃষ্টি। নেক্সট বলছে খাদার ও ভাঙাড়ের পার্থক্য লেখো। খাদার নবীন পলিমাটি দ্বারা গঠিত, ভাঙাড় পুরনো পলিমাটি দ্বারা গঠিত। খাদার বেশি উর্বর প্রকৃতির হয়, ভাঙাড় কম উর্বর প্রকৃতির হয়। এই পার্থক্যগুলো তোমরা অনেকেই জানো। খাদার ভাঙাড়ের পার্থক্য তোমরা অনেক পড়েছো, খুব ইম্পর্টেন্ট। একদম বইয়ের প্রথম শুরুতেই খাদার ভাঙাড় কি দেওয়া আছে, এদের পার্থক্য দেওয়া আছে। আচ্ছা, খাদার হলো একটি নিচু সমতল ভূমি, ভাঙাড় উঁচু সমতল ভূমি। পাঞ্জাবে খাদারকে বেট বলা হয়
এবং পাঞ্জাবে ভাঙাড়কে ধায়া বলা হয়। ঠিক আছে, তো এর পার্থক্যটা তোমাদের খুব ভালোভাবে পড়ে নিতে হবে, 4টে পার্থক্য পড়লেই হবে। নেক্সট বলছে মৌসুমি বিস্ফোরণ কি? গ্রীষ্মকালের শেষে উত্তর পশ্চিম ভারতে সৃষ্ট নিম্নচাপের কারণে বঙ্গোপসাগর ও আরব সাগর থেকে আর্দ্র দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আগমন ঘটে। এই বায়ু ভারতে প্রবেশ করে আকস্মিকভাবে প্রবল বৃষ্টিপাত ঘটায়, অর্থাৎ বর্ষার সূচনা ঘটে। একে আমরা বলি মৌসুমি বিস্ফোরণ বা বার্স্ট অফ মনসুন। এখানে BUR হবে, এখানে ইউই লেখা, এটা কিন্তু বোঝা যাচ্ছে না, আমি এখানে বানানটা একবার লিখে দিলাম, BURST। ঠিক আছে, বার্স্ট অফ মনসুন। বলছে এই মৌসুমি বিস্ফোরণ কখন হয়? গ্রীষ্মকালের শেষে হয়। উত্তর পশ্চিম ভারতে এটি সৃষ্টি হয় নিম্নচাপের কারণে। বঙ্গোপসাগর আরব সাগর থেকে আগমন ঘটে। একটি দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আগমন ঘটে, যেটি আর্দ্র প্রকৃতির হয়। এই বায়ু যখন ভারতে প্রবেশ করে তখন বর্ষাকালের সূচনা হয় এবং আকস্মিকভাবে এই মৌসুমি বায়ু থেকে প্রচুর বৃষ্টিপাত সংঘটিত হয়, যার জন্য আমাদের এখানে রেনি সিজন তৈরি হয় আর কি, বর্ষাকাল তৈরি হয়। একে আমরা বলি মৌসুমি বিস্ফোরণ বা বার্স্ট অফ মনসুন, মানে মৌসুমির বিস্ফোরণ ঘটছে, সেটাকে আমরা বলি মৌসুমি বিস্ফোরণ বা বার্স্ট অফ মনসুন। এটি সাধারণত কোন সময় হয়? জুন মাস থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় ঘটে। ভারতের পশ্চিমাঞ্চল, কর্ণাটক ও কেরালাতে মৌসুমি বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত ঘটে। তাহলে বুঝতে পারলে মৌসুমি বিস্ফোরণ কি। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, প্রচুর শেয়ার করো বন্ধুদের সাথে, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। কোনো অসুবিধা হলে কমেন্টে জানিও, আমি সবাইকে রিপ্লাই দেবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।